পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে আলোচিত স্থাপনা। অনেক আলোচনা সমালোচনা, অনেক বাধা বিপত্তি, অনেক চড়াই উৎরাইকে উপেক্ষা করে আজ সগৌরবে পদ্মার বুক চিরিয়ে দাঁড়িয়ে রয়েছে এটি। যুগান্তকারী স্থাপনাকে ঘিরে যেন মানুষের কৌতূহলের শেষ নেই। তাই তো উদ্বোধনে অনেক আগে থেকেই এটি কৌতূহলী ও ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্বপ্নের এই পদ্মা সেতু ভ্রমণের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আমার আজকের পর্ব। তাই যারা এই লকডাউন শেষে পদ্মা সেতু ভ্রমণে যেতে চাচ্ছেন, আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতোই প্রাণের শহর রাজশাহী থেকে আমার ভ্রমণ শুরু হয়। তবে এই ভ্রমণের মূল ভালো লাগা শুরু হয় ফরিদপুরের ভাঙা টু পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ওঠার মধ্য দিয়ে। এইখানে এসে আমার কিছু সময়ের জন্য মনে হয়েছিল, আমি কি সত্যিই বাংলাদেশের কোনো রাস্তায় আছি? আধুনিক ইঞ্জিনিয়ারিং ও সড়ক ব্যবস্থাপনা এক অনন্য উদাহরণ এই স্থানটি। আমাদের ভ্রমণকে আনন্দঘন করে তোলার জন্য বরাবরের মতোই এই নুব লেভেলে কিছু ডান্সার সদা প্রস্তুত ছিল। যাই হোক, এইখানে কিছু সময় কাটিয়ে আমরা চলি পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অর্থাৎ কাঁঠালবাড়িয়া ফেরিঘাটের দিকে। সকালে নাস্তা করার জন্য আমরা নামি মাদারীপুরে বাংলা বাজারে। এইখানে আমরা গোল্ডেন 5 রেস্টুরেন্টে সকালে নাস্তাটা সেরে নিই। বাংলা বাজারের আশেপাশে মানসম্মত রেস্টুরেন্ট বলতে এটি। পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের মান সব দিক মিলে রেস্টুরেন্টটি অসাধারণ ছিল। ফেরিঘাটের আশেপাশে তেমন ওয়াশরুম না থাকায় আপনারা এখানে যাবতীয় কাজ সেরে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এখন আমি আছি কাঁঠালবাড়িয়া ফেরিঘাটের বাংলা বাজার নামক স্থানে। আমি যখন ফরিদপুর ভাঙা পার হয়েছি তখন থেকেই আমরা দেখতেছি যে এই ধরনের বাড়ি অনেক বেশি, মানে খুব সিম্পল বাড়ি, কিন্তু এত ছোট্ট বাড়িতে এত সৌন্দর্য এবং মানে একটা রুচিশীলতার আলাদা একটা রুচিশীলতার পরিচয় বলা যেতে পারে। এই বাড়িটা এতটাই সুন্দর। এই ধরনের বাড়ি অবশ্যই এই এলাকায় খুব কমন। যারা এই এলাকা তাদের কাছে হয়তো বা এটা নতুন না, কিন্তু আমার কাছে বা আমরা যারা উত্তরবঙ্গের পর্যটক আছি, উত্তরবঙ্গে যারা ট্রাভেলার আছি, তাদের কাছে এই ধরনের বাড়িটা নতুন এবং আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এই ধরনের বাড়িতে কোনো বন্ধু বান্ধব থাকলে বা পরিচিত কেউ থাকলে হয়তো বা আমি প্ল্যান করতাম যে কিছুটা সময় কাটানো, কিন্তু আসলে পরিচিত কেউ নাই, তাই হচ্ছে না। তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলি কাঁঠালবাড়িয়া পুরাতন ফেরিঘাটের দিকে। তবে সেখানে এখন ফেরি, লঞ্চ কিংবা স্টিমার কোনো কিছুই ভিড়ে না। তাই যারা ফেরি বা লঞ্চে যেতে চাচ্ছেন তারা এই বাংলা বাজারে ঘাটেই চলে যাবেন। আর যারা স্পিডবোট বা ট্রলারে ভ্রমণ করতে চাচ্ছেন তারা চাইলে পুরাতন ফেরিঘাটের দিকে যেতে পারেন। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই কাঁঠালবাড়িয়া পুরাতন ফেরিঘাটে। ঘাটে পৌঁছে ট্রলার রিজার্ভ নিয়ে আমাদের বেশ বিড়ম্বনায় পড়তে হয়। ট্রলার মালিকদের সাথে শুরু হয় সেই লেভেলে মূলমূলি। অবশ্য স্পিডবোটে ফিক্সড ভাড়া জনপ্রতি 100 থেকে 120 টাকা। প্রথম দিকে আসা যাওয়ার জন্য ট্রলার রিজার্ভ নেওয়ার পরিকল্পনা থাকলেও দুই পারের মাঝিদের খুব একটা মধুর সম্পর্ক না থাকায় সেভাবে কেউ রাজি হচ্ছিল না। যা দু একজন রাজি হচ্ছিল তারাও ভাড়া চাচ্ছিল 3 থেকে 4 গুণ। যাই হোক, অবশেষে আমরা একটি ট্রলার রিজার্ভ করতে সমর্থ হই। দর্শক বন্ধুরা, আমরা এই যে কাঁঠালবাড়িয়া যে ফেরিঘাট আছে সেইখান থেকে আমরা একটা ট্রলার রিজার্ভ করলাম। আমরা ব্রিজ দেখে, পদ্মা সেতু দেখে আমরা ওই পাশে মাওয়া ঘাটে গিয়ে নামবো। এইখানে ওরা অনেক চাই, 4000, 5000, 6000, 7000 যে যার মতো। তো আমরা ফাইনালি যেটা শুধু যাওয়ার জন্য যে ট্রলারটা রিজার্ভ করি সেটা 2200 টাকা রিজার্ভ করি আমরা। 40 জনের জন্য 2200 টাকা রিজার্ভ করি। তো আপনারা যখন আসবেন এখানে এরকমই খুব বাকবিতণ্ডা এবং দামাদামি করে নেবেন, তাহলে আপনারা ঠকবেন না আশা করি। দর্শক বন্ধুরা, এখানে অনেকে এসে স্পিডবোট ভাড়া নেন। তো আমি ব্যক্তিগতভাবে স্পিডবোটে, ঠিক আছে স্পিডবোটে যাওয়ার একটা আলাদা থ্রিল আছে, বাট আমি ব্যক্তিগতভাবে স্পিডবোটে যাওয়াটা কেন পছন্দ করি না, মানে স্পিডবোট তো খুব দ্রুত যাবে। তো আমি যদি আস্তে আস্তে এই জায়গায় যাওয়ার যে অনুভূতিটা সেটাকে অনুভব না করতে পারলাম, ধীরে ধীরে গেলাম বাতাসের সাথে, আর স্পিডবোটের যে একটা শব্দ, লার্জ হিউজ সাউন্ড, সব মিলে আমার কাছে ওটা ভালো মনে হয় না। আমার কাছে মনে হয় যে যদি পসিবল হতো যে দাড়ি বাওয়া নৌকা সেটাতে যাওয়া, তো সেটাতেই যেতাম। তো যাই হোক, আমরা এইটা হচ্ছে সে আমাদের ট্রলার। ইতিমধ্যে আমাদের ভ্রমণ সঙ্গীরা তারা সবাই এখানে উঠে গেছে। তো চলুন উঠি আমরা।
ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে কোথাও ঘুরতে যাওয়ার এই একটা মজা, কোনো কারণ ছাড়াই মন নাচতে শুরু করে। কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ভুল বুঝতে পারি এবং মহান আল্লাহকে স্মরণ করে আমাদের যাত্রা শুরু করি। পদ্মা সেতুকে কেন্দ্র করে নদী ড্রেজিংয়ের যন্ত্রপাতিতে ভরা নদীর এই দিকটা। তবে নদীর শুভ্র বাতাসের ছোঁয়া পাই একটু পরেই। তবে ট্রলারে যাবার পথে যেমন আপনাদের উপভোগের মাত্রাটা বেশি হবে, তেমনভাবে বিষয়টা রিস্কি হবে যদি আপনারা সাঁতার না জানেন বা সাথে পর্যাপ্ত লাইফ জ্যাকেট না থাকে। তাছাড়া আপনাদের বিপদ বাড়ানোর জন্য বেপরোয়া স্পিডবোট চালকরা তো রয়েছেই। এই যে কিছুদিন আগে স্পিডবোট চালকের ভুলে প্রায় 30 জন যাত্রীর প্রাণহানি হয়, তাই পাশ দিয়ে যখন স্পিডবোট যাবে তখন একটু সাবধানে থাকবেন, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। ধীরে ধীরে পদ্মা সেতু দৃশ্যমান হওয়ার সাথে সাথেই আমরা রোমাঞ্চিত হতে থাকলাম। এত বড় স্থাপনা সত্যি অসাধারণ, সত্যি অবিশ্বাস্য। প্রমত্তা পদ্মার বুক চিরে স্থাপিত স্থাপনা নিজ চোখে দেখা এ যেন এক অন্যরকম অনুভূতি। তাই তো এটার এতটা কাছাকাছি যাওয়া আমাদের কাছে কঠিন কিছু জয় করার চাইতে কোনো অংশেই কম ছিল না। রিজার্ভ ট্রলার নেয়ার এই একটা সুবিধা, ট্রলার চালক অনেকটা সময় ধরে আমাদের এখানে অবস্থান করালেন এবং বারবার জায়গাটি ঘুরে দেখালেন। এই পদ্মা সেতু নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, নিজস্ব অর্থায়নে এমন কিছু গড়ে তুলতে পারা বাংলাদেশ ও বাংলাদেশিদের জন্য অনেক গর্বের। বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনায় ও স্থাপত্য ইতিহাসে পদ্মা সেতু এক বিশাল মাইলফলক। অনেকটা সময় পদ্মা সেতুর চারপাশ উপভোগ করে এবং প্রায় 1 ঘন্টা 30 মিনিটের নৌকা ভ্রমণ শেষে আমরা এসে পৌঁছাই মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। এইখানে ফেরিঘাটে অপেক্ষমান যাত্রীদের কষ্ট দেখে অনেক কষ্ট লাগলো, আর মনে হচ্ছিল এই নদী কত প্রাণের সঞ্চার করে, আবার কত বিড়ম্বনার। একটি সেতু কতটা আকাঙ্ক্ষিত, কতটা প্রয়োজনের। দর্শক বন্ধুরা, এইখানে যারা এই গাড়িগুলো আছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা সকাল 7টা থেকে আর এখন 11টা, অর্থাৎ প্রায় 4 ঘন্টা যাবত ওনারা এখানে আটকে আছেন। তো আপনারা বুঝতে পারতেছেন, যদি এই পদ্মা সেতুর কাজ শেষ হয়, যখন পদ্মা সেতু চালু হবে, তখন এই দক্ষিণাঞ্চলের মানুষের সঙ্গে এবং ঢাকার সঙ্গে যে যোগাযোগ, সেটা কতটা উন্নতি হবে, কতটা কষ্ট লাঘব হবে। দেখা যাচ্ছে যে 6 কিলোমিটার সেতু, সব মিলিয়ে 10 মিনিট 15 মিনিট, কিন্তু এখানে ওনারা 4 ঘন্টা অপেক্ষা করতেছেন। এখনো জানেন না যে আরো কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো বুঝতে পারতেছেন যে আসলে পদ্মা সেতু আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কতটা রিভলিউশনারি একটা পদক্ষেপ। পদ্মা সেতু নির্মাণ কাজ এখনো শেষ না হওয়ায় এইখানে আশেপাশে কোনো পর্যটন স্পট এখনো গড়ে ওঠে নাই। তাই আমি যতদূর জানলাম এখানে ঘোরার মতো তেমন কিছুই নাই। তাই আমরা এপারে আসা মূল উদ্দেশ্যের খোঁজ করতে লাগলাম, অর্থাৎ পদ্মার ইলিশ খাওয়া। ইলিশ খাওয়ার জন্য প্রসিদ্ধ রেস্টুরেন্টগুলো অবস্থান ঘাট থেকে নেমে একটু সামনেই গোল চত্বরের পাশেই। দুপুরের সময় হয় হোটেলগুলোর সামনে মানুষের যথেষ্ট ভিড় লক্ষ্য করলাম। ওয়েট, আপনারা হয়তো ভাবতেছেন, আরে ভাই স্বনামধন্য রেস্টুরেন্ট দেখাচ্ছেন, প্রজেক্ট হিলসা কই? তাদেরকে বলি, ভাই প্রজেক্ট হিলসা হলো বড়লোকস ব্যাপার স্যাপার। আমি কেমনে অ্যাফোর্ড করি বলেন? আই এম জোকিং। অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছিলাম তখন প্রজেক্ট হিলসাটা উদ্বোধনের অপেক্ষায় ছিল, বিধায় আমরা সেখানে যেতে পারি নাই। তবে নেক্সট টাইম ইনশাল্লাহ। তাই আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান এবং আমার ভ্রমণ সঙ্গী হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানে অল প্রেস করুন। অনেক কথা হলো, তাহলে চলুন এবার ভিডিও পরবর্তী অংশ উপভোগ করা যাক।
আপনি যদি এইখানে নতুন হন তাহলে ইলিশ কেনা নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে। যেমন প্রথমে তারা আপনাকে এক ধরনের ইলিশ দেখাবে, তারপর বলবে দাঁড়ান আপনাদের জন্য স্পেশাল ইলিশ দেখাচ্ছি। তখন দামটা অটোমেটিক আরও বেশি হয়ে যাবে। সবগুলো হোটেলেরই সেম কাহিনী, তবে স্পেশাল ও সাধারণ ইলিশের মাঝে আমার কাছে তেমন পার্থক্য মনে হয়নি। ওই তো সেম জিনিস, কালার আলাদা আর কি। যাই হোক, অনেক দামাদামি মূল্যমূলি করে আমরা 1000 টাকা প্রতি কেজি দাম ধরে 5টি ইলিশ কিনতে সমর্থ হই, যেগুলো প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি 200 থেকে 300 গ্রাম পর্যন্ত। আমরা প্রায় 6000 টাকা দিয়ে 6 কেজি ইলিশ নেই, যা দিয়ে আমরা 36 জন অনায়াসে লাঞ্চ সেরে ফেলি। তবে আপনারা আপনাদের বাজেট ও লোক সংখ্যা অনুযায়ী কম দামের মাছও নিতে পারেন, তবে বড় ইলিশের স্বাদটাই অন্যরকম। যারা জানেন না তাদের জন্য বলি, এইখানে কিন্তু ইলিশ পরিষ্কার করা, ভাজা, লেজ ভর্তা তৈরি করা সহ পরিবেশন করা পর্যন্ত সব খরচ মিলিয়েই কিন্তু ইলিশের দাম নির্ধারণ করা হয়। অর্থাৎ আপনি যদি 800 বা 1000 টাকা দাম ধরে কোনো ইলিশ কিনেন, তাহলে সেটা প্রস্তুতের জন্য আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। আর একটা বিষয় বলি, মাছ পরিষ্কার করা সহ প্রস্তুতের সমস্ত সময়ে একজন উপস্থিত থেকে তদারকি করে নেওয়া ভালো, কারণ অনেকজনের মাছ একসাথে থাকায় অনেক ক্ষেত্রে আপনার পছন্দ করা মাছের পিস মিসিং হতে পারে। মাছ পরিষ্কারের পর শুরু হয় মাছ ভাজার কাজ। মাছের সাথে এবার কড়াইয়ে বড় বড় করে কাটা বেগুনও ভাজা হয়, যেগুলো প্রতিটি 10 টাকা করে। হালকা ভাজার পর লেজগুলো চলে যায় ভর্তা হতে। আর বাকি পিসগুলো ভালোভাবে ভাজা হতে থাকে। কাস্টমারদের দৃষ্টি আকর্ষণের জন্য বাবুর্চিরা ইলিশ ভাজার সময় এমন আগুনে ভেলকিও দেখাতে থাকেন, যেটা অনেক মজার ছিল। এবার চলুন ইলিশের লেজের ভর্তা প্রস্তুতটা দেখা যাক। বিভিন্ন রকমের ঝাল ও মশলা দিয়ে প্রস্তুত হতে থাকে ইলিশের লেজ ভর্তা। আপনার ভর্তা প্রস্তুতের সময় মামাকে বলে ঝালের পরিমাণটা বলে দিবেন। আর হ্যাঁ, যদি নীলারা হোটেলে যান তবে এই মামার থেকে একটু গানও শুনে নিতে পারেন। আপনারা এখানে ইলিশ ভাজার পাশাপাশি ইলিশের বিভিন্ন পদের তরকারি, ভর্তা ও আর অন্যান্য তরকারিও পেয়ে যাবেন। আপনারা চাইলে এইসব কিছু ট্রাই করতে পারেন। প্রায় 40 মিনিটের পর্যবেক্ষণ অপেক্ষার পালা শেষে ইঁদুর দৌড়ানো পেট নিয়ে কোনো রকমে বসি খেতে। সেইখানে আবার পড়ি আর এক বিড়ম্বনায়। এইখানে কিন্তু প্রতি প্লেট ভাত মাত্র 15 টাকা, কিন্তু তারা আপনাকে প্লেটে ভাত পরিবেশন না করে দিবে ছোট মেলামাইনে বলে, যার দাম 100 টাকা, কিন্তু এতে হার্ডলি 4 থেকে 5 প্লেট ভাত ধরতে পারে। আমার এই বিষয়ে আগে থেকে জানা থাকলেও কোনো কিছু বোঝার আগেই তারা এইভাবে ভাত পরিবেশন করে বসে। এই নিয়ে তাদের সাথে কিছুটা বাকবিতণ্ডাও হয়। অবশেষে তারা আমাদের 2 বোল ভাত কমপ্লিমেন্টারি হিসেবে দেয়, তাই এই বিষয়ে আপনারা আগে থেকেই ক্লিয়ার করে নেবেন। যাই হোক, গরম গরম ভাত, ইলিশ ভাজা, ইলিশের ডিম ভাজা, লেজ ভর্তা, বেগুন ভাজা ও ডাল দিয়ে একটা জম্পেশ লাঞ্চ সেরে ফেলি। বিশিষ্ট খাদক শাহিন তো একাই 2 বোল ভাত সাবার করে বসে। দর্শক বন্ধুরা, এখন আমাদের খাওয়া শেষ। কি খেলাম, আলহামদুলিল্লাহ যা খাইছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার আমাদের কাঁঠালবাড়িয়া ফেরিঘাট, না কাঁঠালবাড়িয়া ফেরিঘাটে আবার ফিরে যাচ্ছি, কারণ এইখানে আসলে মাওয়া ফেরিঘাটে এখনো ঘোরার মতন তেমন স্পট গড়ে ওঠে না। এখানে আসলে সবাই আসে মূলত ইলিশ খাইতে। আমরা ইলিশ খেলাম সবাই মিলে, অনেক মজা হয়েছে।
আর এখন আবার আমরা যে কিসে যাব সেটা ঠিক করতে পারতেছি না। কেউ বলতেছে আমরা স্পিড বোটে যাব, কেউ বলতেছে আমরা যেটাতে আসছি আর কি ট্রলারে সেটাতে যাব, কেউ বলতেছে যে স্টিমারে লঞ্চ বা স্টিমারে যাব। এখন দেখি কিসে যাচ্ছি আমরা, চলুন। যাবার পথে অনেক কনফিউশন থাকলেও আমার একক প্রচেষ্টায় আবারও ট্রলারে ফিরে যাবার সিদ্ধান্ত হয়। একটা বিষয় এখানে ভালো লাগে যে শিমুলিয়া ফেরিঘাটে কাঁঠালবাড়িয়া ফেরিঘাটের তুলনায় ট্রলার ও স্পিডবোটের ভাড়া কম, ট্রলারগুলো সাইজে বড় এবং চেয়ার ও ছাউনি সুবিধাও রয়েছে। ওপারে থেকে আমরা যেখানে 2300 টাকায় আসলেও এপাশ থেকে আমরা 1800 টাকায় ট্রলার রিজার্ভ করতে সমর্থ হই। আমাদের পুরো ট্যুরের খরচে বিস্তারিত বিবরণ আপনারা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও এর বাইরে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি সর্বাত্মক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফেরার পথে আবারও এই সেতুটিকে প্রাণ ভরে দেখে নিই। সেতু কমপ্লিট হওয়ার পর হয়তো অনেকবারও এর উপর দিয়ে যাওয়া হবে, কিন্তু এর নিচ দিয়ে যাওয়া ছাড়া হয়তো এর বিশালতা ততটা পরিলক্ষিত হবে না। আমার এই ভিডিওটি আপনাদের নিকট যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের প্রতিটি লাইক কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে ভবিষ্যতে এমন কাজ করতে।